2025 সালের জানুয়ারিতে দেশের একের পর এক ঘটনা আমাদের সামনে এক নতুন বাস্তবতা উন্মোচন করছে। নারী শিল্পীরা ক্রমাগত নির্দিষ্ট গোষ্ঠীর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে বলে প্রচারণা চালাচ্ছে দেশের শীর্ষস্থানীয় কিছু গণমাধ্যম। আদিবাসী অধিকার কর্মী, অভিনেত্রী, নারী ক্রীড়াবিদ কিংবা সাংবাদিক সবাইকে একটি নির্দিষ্ট এজেন্ডার আওতায় আনা হয়েছে। এসব কি বিচ্ছিন্ন কিছু ঘটনা, নাকি একটি মহলের সুপরিকল্পিত ছক? কয়েকটি ঘটনা বিশ্লেষণ করলেই স্পষ্ট হবে এসব কাদের ইন্ধনে ঘটছে। এর মধ্যে প্রথম ঘটনাটি খেয়াল করা যাক। পাঠ্যপুস্তকে আদিবাসী গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের ছাত্ররা মতিঝিলে এনসিটিবি কার্যালয়ের সামনে সমাবেশ করে, যেখানে স্টুডেন্টস ফর সভরেনটি পরিচয়ে একটি গ্রুপ আদিবাসীদের পক্ষের বিক্ষোভ মিছিলে লাঠি হাতে হামলা করে। এতে মারাত্মকভাবে আহত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী রূপাইয়া শ্রেষ্ঠা সহ আরও কয়েকজন। এই হামলার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমকে স্টুডেন্টস ফর সভরেনটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে সংবাদ প্রকাশ করা হয়। এর পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছে যে তিনি একসময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ নামক সংগঠনের সভাপতি ছিলেন। এই পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের ফেসবুক পেজ থেকে ইতিপূর্বে স্টুডেন্টস ফর সভরেনটি সংগঠনের একটি প্রোগ্রাম লাইভ করা হয়। যদিও পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদে বিভিন্ন মতাদর্শের ও রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, তবে উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধুমাত্র সাদিক কায়েমের অতীত সংশ্লিষ্টতাকে ভিত্তি করে এই সংগঠনকে শিবিরের প্রক্সি হিসেবে উপস্থাপন করা হয়েছে। পরবর্তীতে হামলার ভিডিও বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত দুইজন আরিফ আল খবির ও আব্বাসকে রাজারবাগ দরগা শরীফ থেকে গ্রেফতার করা হয়। এছাড়া যে সংগঠনকে শিবিরের প্রক্সি ট্যাগ দেয়া হয় সেই স্টুডেন্টস ফর সভরেনটি সংগঠনের আহ্বায়ক জিয়াউল হকের সঙ্গেও রাজারবাগ দরবার শরীফের সম্পৃক্ততা পাওয়া যায়। অর্থাৎ দুই পক্ষের ওই আন্দোলনকে একটা চক্র ভিন্ন খাতে দেখানোর পায়তারা থেকেই ইসলামী ছাত্র শিবিরকে ঘটনার সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশ করে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সম্প্রতি চিত্রনায়িকা পরিমণি এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে জানান তাকে একটি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। পোস্টে তিনি উল্লেখ করেন, কিছুদিন আগে একই ধরনের ঘটনা চিত্রনায়িকা মেহজাবিনের সঙ্গে ঘটেছিল। পরিমণি প্রশ্ন তোলেন, তিনি কি সরকার পরিবর্তনের আন্দোলনের সমর্থন দিয়ে প্রতারিত হয়েছেন? তার এই স্ট্যাটাস আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন পেজ ও অ্যাক্টিভিস্টদের মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়। এতে বলা হয়, তৌহিদি জনতা অনুষ্ঠানে অংশ নিতে বাধা দেয় পরিমণিকে। তবে প্রকৃতপক্ষে ঘটনাটি ঘটে দ্য হার্লেন স্টোর নামক শোরুমের উদ্বোধনকে কেন্দ্র করে, যা ওই এলাকার একটি পরিচিত মহিলা মাদ্রাসার কাছাকাছি অবস্থিত। শোরুমের মালিক অনুষ্ঠান উপলক্ষে এলাকায় ব্যাপক প্রচার চালান, যা স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে। গত শুক্রবার জুমার নামাজের পর এলাকার মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেন যেন মাদ্রাসার কাছাকাছি অবস্থিত শোরুমে পরিমণি কোনো অনুষ্ঠান করতে না পারেন। শোরুমের মালিক জানতেন যে এই অনুষ্ঠান ঘিরে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে। পরে তিনি স্থানীয়দের অনুরোধে অনুষ্ঠান বাতিল করেন। এর পরের দিন 2021 সালে ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির উদ্দিন ও পরিমণির মধ্যে ঘটে যাওয়া ঘটনার মামলায় পরিমণির বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়। আদালতে উপস্থিত না থাকায় নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এ বিষয়ে পরিমণি আবারও ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন যে এটি মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরিণাম। তার এই বক্তব্য প্রো আওয়ামী লীগ গণমাধ্যমগুলো ব্যাপকভাবে প্রচার করে। এ ঘটনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হয়, যা ভারতীয় কিছু মিডিয়াতেও কভারেজ পায়। এবার কি বাংলাদেশের কট্টরপন্থীদের নিশানায় অভিনেতারাও? 2021 সালের ঘটনায় সম্প্রতি অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, আর সেই পরোয়ানা থেকে মুক্তি পেলেন পরিমণি। বাংলাদেশের এখন এমনই হাল যে ওপারের সংস্কৃতি দুনিয়া বেজায় চাপে। পরিমণির শোরুম উদ্বোধনের এই ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলো সহ দেশের বেশ কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রচার করে। তবে ওই সব সংবাদে হেফাজত ইসলাম সহ ইসলামপন্থীদের অনেককেই জড়িয়ে ঘটনাকে অন্যভাবে উপস্থাপন করা হয়। এক্ষেত্রে টাঙ্গাইলের ওই শোরুমের পাশেই যে মহিলা মাদ্রাসা, সেটি প্রকাশ করা হয়নি। জয়পুরহাট জেলার তিলকপুর ইউনিয়ন আশেপাশের এলাকাগুলোর কাছে মূলত মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য পরিচিত, কারণ ওই এলাকায় 4টি বৃহৎ মাদ্রাসা রয়েছে। মাদ্রাসাগুলো হলো তিলকপুর বাচ্চা হাজি মাদ্রাসা, তিলকপুর আইডিয়াল দারুল হিকমা মাদ্রাসা, বিনঝাড় আহমদিয়া দাখিল মাদ্রাসা ও নওজোর ফোরকানিয়া মাদ্রাসা।
তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আন্তজেলা ছেলেদের ফুটবল টুর্নামেন্টের ফাইনালের আগে একটি নারী প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। তবে অত্যন্ত রক্ষণশীল ওই এলাকায়, যেখানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা আসে ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য, সেখানে নারী ফুটবল ম্যাচ আয়োজনের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি ছিল। তা সত্ত্বেও আয়োজক কমিটি ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেনি। টুর্নামেন্টকে ঘিরে অন্তত 4 থেকে 5 দিন ধরে এলাকা জুড়ে উত্তেজনা ও সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন খুব অল্প সংখ্যক পুলিশ পাঠায় এবং মেয়েদের ম্যাচ বাতিলের পরামর্শ দিলেও আয়োজকরা প্রশাসনের অতিরিক্ত নিরাপত্তার সহায়তা ছাড়াই ম্যাচ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ছোট্ট একটা ঘটনা, এটা একদমই আমাদের সকলে যে দৃষ্টি কেটেছে বা ওয়ার্ল্ড ওয়াইড দৃষ্টি কেটেছে, এটা নিঃসন্দেহে লজ্জাজনক। অত্যন্ত স্পর্শকাতর ও রক্ষণশীল এলাকাটির পরিস্থিতি সম্পর্কে জানা সত্ত্বেও প্রশাসন কোনো আগাম সতর্কতা গ্রহণ করেনি। পরবর্তীতে মাদ্রাসার শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয় মেয়েদের ফুটবল ম্যাচকে ঘিরে। বর্তমান সরকারও বিভিন্নভাবে চাপে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে। মেয়েদের ফুটবল ম্যাচে হামলা এমন শিরোনামে কয়েকদিন ধরেই তোলপাড় দেশের মিডিয়া পাড়া। এখানে হামলাকে প্রাধান্য দেয়া হলেও ওই এলাকার প্রেক্ষাপট সংবাদে স্থান পায়নি। প্রশাসনের বাড়তি সতর্কতা না থাকার ব্যাপারটিও এড়িয়ে যাওয়া হয়। সেই সঙ্গে এমন প্রশ্ন উঠছে, রক্ষণশীল ওই এলাকাতে কেন নারী ফুটবল ম্যাচের আয়োজন করতে হলো? সম্প্রতি এক নারী সাংবাদিক সামাজিক মাধ্যমে অভিযোগ করেন, একটি বিশেষ অনুষ্ঠানে নারী সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেননি ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তবে ওই নারী এমন অভিযোগ করলেও নজির আছে, এর আগে ধর্ম উপদেষ্টা একটি মন্দিরে উপস্থিত হয়ে পূজা অনুষ্ঠান পরিদর্শন করেন এবং বিবিসি বাংলার একজন নারী সাংবাদিককে সাক্ষাৎকার দেন। ওই নারীর অভিযোগ নিয়ে নানা সমালোচনা তৈরি হয় চারপাশে। একই সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করে নামধারী কিছু গণমাধ্যম। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহের সঙ্গে কথা বলার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাই। প্রধান উপদেষ্টার সাথে সনাতন ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন মতাবলম্বী মানুষদের সাথে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কামরাঙ্গীর চরে সোনার থালা নামক একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী অপু বিশ্বাস যোগ দিতে গেলে স্থানীয় একটি মাদ্রাসার পক্ষ থেকে বাধা আসে, যার ফলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অনুষ্ঠান বাতিল করে দেন। কয়েকদিন ধরেই এমন সংবাদে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। অন্যদিকে প্রথম আলো লেখে, এলাকাটিতে 2 শতাধিক মাদ্রাসা থাকায় তাদের মতামত উপেক্ষা করে অপু বিশ্বাসকে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল। তবে পরে রেস্টুরেন্ট মালিক জানায় যে অপু বিশ্বাস অনুষ্ঠানে আসেননি এবং বাধার কারণে নয়, বরং নির্ধারিত সময়ে উপস্থিত না থাকায় তিনি ফোনে ভিডিও বার্তার মাধ্যমে উদ্বোধনের শুভেচ্ছা জানান। অপু বিশ্বাসও পরে বিষয়টি স্বীকার করেন। ওইটা যেটা হয়েছিল, আমার টাইমটা না শেষ হয়ে গিয়েছিল। ঢাকা শহরের ট্রাফিক তো জানেন, সো ওনারা চেয়েছে যে আমার কোনো ভিডিও বাইট প্রচারণার জন্য, দ্যাটস হোয়াই আর অ্যাটেন্ড করা হয়নি। সম্প্রতি দেশে জঙ্গিবাদের তকমা এবং সাম্প্রদায়িক উস্কানি দিতে একটি চক্র সক্রিয়ভাবে কাজ করছে। এক্ষেত্রে অভিনেত্রী ও নারী খেলোয়াড়দের জড়িয়ে ষড়যন্ত্র করছে তারা। আওয়ামী দোসর ও ভারতীয় দালালদের এই ষড়যন্ত্র রুখে দিতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।